নওশাদ সিদ্দিকীর ওপর প্রাণঘাতী হামলা। নওশাদ সিদ্দিকীকে মারতে পাঠানো হয়েছিল। কোথায় মারতে পাঠানো হয়েছিল? এই শহরের বুকে, কলকাতাতে। কলকাতার ধর্মতলা অঞ্চলে নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারতে চেয়েছিল কেউ বা কারা। বলছেন কে? বলছেন নওশাদ সিদ্দিকী নিজেই। আপনাদের মনে থাকবে, আজ থেকে প্রায় ধরে নিন এই 10-11 দিন আগে ধর্মতলা অঞ্চলেই একটা অবস্থান বিক্ষোভ করতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের তরফেই ছিল এই বিক্ষোভ সমাবেশ। সেখানে যে মেট্রো চ্যানেল, সেই মেট্রো চ্যানেলের পাশেই তারা ত্রিপল টানাতে শুরু করে। আর ত্রিপল টানাতে শুরু করার পরেই কি হয়? পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পর একটা ধস্তাধস্তি লেগে যায়, একটা বিক্ষোভ শুরু হয়ে যায়। সেখানে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়, চেঁচামেচি, চিৎকার, ধাক্কা ধাক্কি, আর এই সময়টাকে নাকি ব্যবহার করা হয়েছিল। কিন্তু আবারও প্রশ্ন হচ্ছে, কে করেছিল বা কারা করেছিল? কেন তাকে মারতে চেষ্টা করা হয়? আপনাদেরকে একটু ঘটনাটার আগের দিকে যেতে হবে, কারণ তখন যখন এই মেট্রো চ্যানেলে তাকে অবস্থান বিক্ষোভ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের তরফে, আবার পাল্টা পুলিশের দাবি যে তিনি পারমিশন নেন। কোনো রকম প্রস্তুতি বা কোনো রকম সেখানে যে বিক্ষোভ হবে, তারা যে বসবেন ত্রিপলটা নিয়ে, এরকম ধরনের কোনো রকম ইনফরমেশন ছিল না পুলিশের কাছে। আর যে কারণে তাদেরকে বাধা দেওয়া হয়। আর তারপর এই ঘটনাটা ঘটে, যেখানে রীতিমতন ধস্তাধস্তি লেগে যায়। আর সেইখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি হলুদ পোশাক পরা, হলুদ জামা পরা। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন, সেখানে ছিলেন আইএসএফ কর্মীরা, সেখানে ছিলেন ক্যামেরা পার্সনরা, এবং সেখানে পুলিশ ছিল। আর এর মধ্যেই একজন হলুদ পোশাক পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি একেবারেই সরাসরি গিয়ে টার্গেট করছেন নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী বলছেন যে তাকে নাকি পেটে ঘুষি মারা হয়েছে এবং প্রচণ্ড জোরে। তার নাকি টার্গেট হয়েছিল যে লিভারটাকে যদি খারাপ করে দেওয়া যায়, বা পেটটা যদি ফেটে যায়, বা ভেতরে কোনো রকম আঘাত করা যায়, কোনো অর্গানকে ড্যামেজ করে দেওয়া হয়, তাহলে নওশাদ সিদ্দিকী লাইন থেকে সরে যাবেন। আর এই গোটা ঘটনাটা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকী। সেই ঘটনার ঠিক 10 দিন থেকে 11 দিন পরে একটা সাংবাদিক বৈঠক করছেন তিনি, এবং সেই সাংবাদিক বৈঠকে বসে অভিযোগ তুলছেন কার বিরুদ্ধে? অভিযোগ তুলছেন সরাসরি পুলিশের বিরুদ্ধে। তাকে টার্গেট নাকি করা হয়েছিল পুলিশেরই এক ব্যক্তি, তার তরফে। নাম বলছেন প্রদীপ কুমার দে, কনস্টেবল। আর তার মধ্যেও নাকি টুইস্ট রয়েছে। এই সমস্ত কিছু বিষয় নিয়ে রীতিমতন সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট করতে চেয়েছেন তার অবস্থান। একজন এমএলএর গায়ে হাত তোলা, এমএলএর ওপর প্রাণঘাতী হামলা কে করছেন? পুলিশ করছেন। যে পুলিশের তাকে সুরক্ষা দেওয়ার কথা, যে পুলিশের একেবারে নিয়ম মেনে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা, তাদের তরফেই নাকি হামলা হচ্ছে। এই অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী। একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপর আপনাদের সঙ্গে আলোচনায় ফিরবো, এবং তারপর নওশাদ সিদ্দিকী ঠিক কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো। পরপর রাখবো, দেখুন। দেখো এই মুহূর্তে ভাইজানের কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। আর এই যে ঘটনা, যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে হলুদ জামা পরা নওশাদ সিদ্দিকীর টার্গেট কিন্তু সেই ব্যক্তি। তিনি নাকি তাকে মারতে চেষ্টা করেছিলেন। ওবিসি সংরক্ষণ, তার সঙ্গে ওয়াকফ সংশোধনী আইন, এরকম নানান বিষয় নিয়ে একটা প্রতিবাদ, একটা অবস্থান বিক্ষোভ, ঠিক যেরকম হয় মেট্রো চ্যানেলে, ঠিক যেরকম আমরা দেখতে পাই, সেরকম একটা অবস্থানের চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, একটা ভুল এই দলের তরফে নিশ্চয়ই হয়েছে। যদি সেক্ষেত্রে পারমিশন না নিয়ে করা হয়, তাহলে এরকম একটা ব্যস্ত সময়, ব্যস্ত জায়গায়, দেখুন ধর্মতলার মোড় তো আর যেমন তেমন জায়গা নয়, কলকাতার একেবারে প্রাণকেন্দ্রগুলির মধ্যে একটি অংশ।
এবং সেখানে প্রত্যেক মুহূর্তে বাস আসছে, সেখানে ট্যাক্সি রয়েছে, সেখানে প্রচুর মানুষের সমাগম রয়েছে, মানুষ অফিস যাচ্ছেন, অফিস থেকে ফিরছেন, ব্যক্তিগত কাজে যাচ্ছেন। সম্প্রতি সেখানে মেট্রো লাইন আবার একটা চালু হয়েছে, তো সেই ধর্মতলা তাই, এবং সেই মেট্রো সম্প্রসারণের কাজও চলছিল এবং মেট্রো যাতায়াতকারী যে যাত্রীরা ছিলেন তারাও ছিলেন। মানে এক কথায় বলতে গেলে ধর্মতলার মোড় যারা জানেন তারা তো জানেন, এবং যারা জানেন না তাদের ক্ষেত্রে ছবিটা পরিষ্কার করলাম। তাই সেই সময় সেখানে যেন যানজট না হয় সেই পরিস্থিতিটার দিকে নজর রাখতে চেয়েছিল কলকাতা পুলিশ, খুব স্বাভাবিক। কিন্তু যে ঘটনার অভিযোগ তুলে দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে নিয়েও কিন্তু ভাবার সময় এসেছে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রী, ফলে সরাসরি যেভাবে প্রাণঘাতী হামলা, প্রাণে মেরে দেওয়ার একটা প্রচেষ্টা, এরকম একটা কথা বলছেন নওশাদ সিদ্দিকী, তখন সেই পুলিশ মন্ত্রীর দিকেই দায়টা চলে যাচ্ছে। আর আপনাদেরকে এই ঘটনার মধ্যেই আরেকটা টুইস্টের কথা বলবো, যে টুইস্টের কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। বিশ্বাস করুন অনেকে ভাববেন এটা নিয়ে, কারণ এই টুইস্ট এর কথাটাও কিন্তু বলছেন বিধায়ক নিজেই। একটু ভিডিও দেখাই আপনাদেরকে, একটু ভিডিও দেখাই যে আপনাদেরকে ঠিক কি কি বলেছেন নওশাদ সিদ্দিকী, তারপর এই টুইস্টের প্রসঙ্গটায় আসবো। কি বলেছেন টুইস্ট নিয়ে নওশাদ সিদ্দিকী সেটাও শোনাবো, দেখুন। আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি, আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে। মেরে বার হবে, ঢুকছেন, মারলেন, আবার বেরিয়ে চলে আসলেন। যখন ইনি বার হবেন, এই ভদ্রলোকের নাম, ভদ্রলোকের ঠিকানা, ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান, সবটা আমি ডিসক্লোজ করব। রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে? একটা বিধায়কের উপরে প্রাণঘাতী হামলা চলল, তারপরও রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসলো না। এখন কি করছে? একটা এফআইআর পর্যন্ত করেনি, না খুঁজে পাচ্ছে না। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি, ওনার একটা কোয়ালিফিকেশন। আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। সাউথ ডিভিশন কলকাতা পুলিশের, তার অন্তর্গত ভবানীপুর থানায় নাকি কর্মরত এই প্রদীপ কুমার দে কনস্টেবল। আবার সেদিন ডিউটির সময় হেয়ার স্ট্রিট থানায় তাকে ডিউটি করতে দেখা গিয়েছে। মানে সেই জায়গায় যেখানে অবস্থান করতে গিয়েছিলেন তারা, প্রতিবাদ সভা তৈরি করতে গিয়েছিলেন, এবং যেখান থেকে ধস্তাধস্তি হয় এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং তার মধ্যে ছিলেন নওশাদ সিদ্দিকীও। আর এই ঘটনার মধ্যেই হেয়ার স্ট্রিট থানায় কি করছেন তিনি, মানে সেন্ট্রাল, সেখানে কি করছেন তিনি, এইটা নিয়েও কিন্তু সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী এবং বলেছেন যে এটা একটা টুইস্ট। আর এই ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, এর মধ্যে আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ, আন্দোলন এগুলো চলবে, হ্যাঁ নিঃসন্দেহে, পারমিশন না থাকলে সেগুলো তো একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া মেনেই যে কোনো রাজনৈতিক দলকে বা কোনো ব্যক্তিকে সেটার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা অস্বাভাবিক কিছু নয়, সেটা বেআইনিও কিছু নয়, এবং অবশ্যই সেটা ঠিক কথা। পুলিশ যেটা করেছে তাদের দায়িত্ব তারা পালন করেছে। কিন্তু যে আঘাত, যে হামলার কথা বলছেন নওশাদ সিদ্দিকী, সেইটা নিয়ে ভাবতে হবে। পুলিশ কি পারে এভাবে গিয়ে সজোরে পেটে ঘুষি মারতে? একজন বলছেন যে তিনি বিধায়ক এবং তার পেটে, তার লিভারকে টার্গেট করে তাকে ঘুষি মারা হয়েছে। এটাও কিন্তু যথাযথ নয়, এবং এটাও কিন্তু ভেবে দেখার বিষয়, একেবারেই হওয়া উচিত নয়। কোথাও গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা হারানোর ভয় পাচ্ছে কি, এবং তারই প্রতিফলন গিয়ে ঘটছে কি সরকারি কাজকর্মে, প্রশাসনের কাজকর্মে? কারণ কেন বিধায়ককে তাহলে টার্গেট করা হচ্ছে, এবং কেন বিধায়ক সে অভিযোগ করছেন যে তাকে টার্গেট করা হচ্ছে? এই ক্ষেত্রে বিজেপির কোনো ভূমিকাই নেই। আইএসএফ একজন বিধায়ক, আর তিনি এই বিস্ফোরক অভিযোগ করছেন। কেন এই দাগটা লাগতে হচ্ছে রাজ্যের শাসক দলের গায়ে? কেন আরেকটু সুস্পষ্টভাবে রাজ্য সরকার এগোচ্ছে না, বা রাজ্যের শাসক দল এগোচ্ছে না, যাতে এই ভুরি ভুরি অভিযোগগুলো একটু কমে?
সামনে তো নির্বাচন, আর এর মধ্যেই রিপোর্ট কার্ডে এত দাগ, ভালো হচ্ছে কি? আপনারা কি বলেন? একটু কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানাবেন। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমরা দেখব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।